আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের অর্গানিক কেমিস্ট্রির ধারাবাহিক যে ক্লাস হচ্ছে আজকে তার 7 নাম্বার ক্লাস। এইখানে আমরা বেশ কিছু টপিক পড়ব, যে টপিকগুলো একটু এক্সক্লুসিভ, রেগুলার টপিকের বাইরে, বইয়ে খুব অল্প আলোচনা করা আছে, কিন্তু আমরা চেষ্টা করব ওই টপিকগুলোর ডিটেল আলোচনা করার জন্য। তো চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে নেই। প্রথমে এখানে দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই পড়েছো সবাই জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের জাতক সমূহ লেখা আছে। আমরা এর আগে তোমাদের যখন জৈব রসায়নের সংজ্ঞা পড়াই তখন বলেছিলাম যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন ও এদের জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। তো জাতক মানে কি? জাতক মানে হচ্ছে, আমরা ক্লাসে গল্প করতে করতে বলতাম যে আমি বা তুমি, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের বাবা বা আমাদের দাদাদের জাতক, অর্থাৎ তাদের বংশভূত, অর্থাৎ তাদের কিছু বৈশিষ্ট্য, আমাদের বাবা অথবা দাদার কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমাদের মধ্যেও কিন্তু আছে, কারণ আমরা তাদের থেকে আসছি। তাহলে এই 4 ধরনের যৌগ জৈব অ্যাসিডের জাতক মানে এরা জৈব অ্যাসিড থেকে বিভিন্ন প্রক্রিয়া বা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তাই এদের কিছু বৈশিষ্ট্য আছে যেটা জৈব অ্যাসিডের বৈশিষ্ট্যের সাথে একদম মিলে যায়। যেমন দেখো, দেখতে পাচ্ছ এখানে জাতকের মধ্যে প্রথমটা এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড। তাহলে জৈব অ্যাসিডের জাতক কয়টি? এই 4টি হচ্ছে জৈব অ্যাসিডের জাতক। মজার ব্যাপার হচ্ছে, তোমাদের 9-10-এর যে অর্গানিক কেমিস্ট্রির 11তম অধ্যায়, সে 11তম অধ্যায়ে এই 4টা যৌগের একটি যৌগও কিন্তু নেই। অর্থাৎ 9-10 সিলেবাসে জৈব অ্যাসিডের জাতক নিয়ে কোনো আলোচনা করা নেই। তাহলে আমরা পড়বো কেন? চ্যাপ্টার 7-এ যেখানে আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া পড়ি, ওইখানে একটা মাত্র যৌগ এস্টারের উদাহরণ দেয়া আছে। একটা যৌগ আছে, সেটা কিনা এস্টার গোত্রের। এখন চ্যাপ্টার 7-এ আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় উদাহরণে এস্টার নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে মাত্র একটা যৌগ আছে। ওই যৌগটাকে কয়েকবার, কমপক্ষে 2 থেকে 3 বার অর্গানিক কেমিস্ট্রি অধ্যায়ের উদ্দীপক হিসাবে বোর্ডে ব্যবহার করা হয়েছে। তার মানে চ্যাপ্টার 7-এ এস্টার যৌগের যে উদাহরণটি দেওয়া হয়েছিল, সেই উদাহরণটি অর্গানিক কেমিস্ট্রির যে সৃজনশীল বোর্ড প্রশ্ন ছিল, সেখানে কমপক্ষে 2 বার বা তারও বেশি উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই তুমি চাইলে এস্টারের ওই যৌগটি, যেটি একটি মাত্র যৌগ বইয়ে দেয়া আছে, মুখস্থ করতে পারো। কিন্তু আমি চাই তোমরা এটা কি করো, বুঝে পড়ো, যাতে কোনো কারণে কখনো টিচার যদি ওই যৌগ না দিয়ে ওই নিয়মের অন্য কোনো যৌগ দেয়, তুমি যেন উত্তর করতে পারো। তাহলে আমরা আমাদের সিলেবাসে আসলে জৈব অ্যাসিডের জাতক নিয়ে 9-10-এ কোনো আলোচনা করা নেই, কিন্তু এস্টারের একটা যৌগ আছে, তাই আমরা শুধু এস্টারকে পড়বো। আর বাকি তিনটা যে জাতক রয়েছে জৈব অ্যাসিডের, এই 3টা জাতক কিন্তু আমরা 9-10 লেভেলে পড়বো না, ইনশাল্লাহ দ্বাদশ শ্রেণীতে যখন যাব তখন আমরা পড়বো। তো চলো আমরা এখন দেখে নেই এস্টারের ওই নামকরণটা কি ছিল বা এস্টার জিনিসটা কি। তো এস্টার দেখতে পাচ্ছ, এটা জৈব অ্যাসিড। নিশ্চয়ই তোমরা জানো যে বন্ড COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকারী মূলক। এখান থেকে আমরা যদি হাইড্রোজেন বাদ দিয়ে দেই, হ্যাঁ, অর্থাৎ তখন এখানে এই হাইড্রোজেনের জায়গায় যদি অ্যালকাইল মূলক আর নেই, এটা নিশ্চয়ই তোমরা জানো, এর নাম হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, হ্যাঁ, যদি আমরা অ্যালকাইল মূলক নেই, তখন এইটা কি হয়ে যায় বলো? এস্টার হয়ে যায়। তাহলে জৈব অ্যাসিডের একটি হাইড্রোজেন যদি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ জৈব অ্যাসিডের যদি একটি হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করি কি দিয়ে? অ্যালকাইল মূলক দিয়ে, তখন আমরা তাকে এস্টার বলি। নিশ্চয়ই জৈব অ্যাসিডের কার্যকারী মূলকের গাঠনিক সংকেত তোমাদের মনে আছে, এই যে এরকম। ঠিক এই জায়গাটাতে, এই ও এর পরে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে, ও এর পরে হাইড্রোজেন যেটা দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেনটা আমরা বাদ দিয়ে দিব। তো ভালো কথা, হাইড্রোজেন বাদ দিয়ে কি নিব? এখানে আমি আর নিব, তখন এটার নাম হয়ে যাবে এস্টার। তো চলো এস্টারের নামকরণ কিভাবে করা যায়। তো এজন্য আমরা কিছু ট্রিক্স দেখব। দেখবা, গত ক্লাসে তোমাদেরকে পড়ানো হচ্ছিল জৈব অ্যাসিড এর নামকরণগুলা। আচ্ছা দেখো, এই যৌগটার নাম কি বলতো? ইথানোয়িক অ্যাসিড। নিশ্চয়ই তোমাদের গত ক্লাসে দেখানো হয়েছে, এর আগের ক্লাসটাতে। এখান থেকে যদি হাইড্রোজেনটা সরে যায়, তাহলে যে মূলক তৈরি হয় তার নাম কি হবে? আমরা জানি যে কোনো অ্যাসিডের লাস্টে যদি ইক থাকে, তখন ওখান থেকে হাইড্রোজেন চলে যাওয়ার পর যেই মূলকটা তৈরি হয় তার নাম হয়ে যায় কি? এট। তাহলে এটার নাম ইথানোয়িক থেকে এখন হয়ে গেছে ইথানয়েট। অর্থাৎ যখন হাইড্রোজেন ছিল তখন ছিল ইথানোয়িক অ্যাসিড, যখন হাইড্রোজেন চলে গেল তখন এটা হয়ে গেল ইথানয়েট। এখন তুমি চিন্তা করো, এই ইথানয়েটের জায়গাতে যদি আমরা
ইথানয়েডের জায়গাতে যদি আমরা এই দেখো হাইড্রোজেন যেখান থেকে সরে গেছে ওইখানে একটা জাস্ট অ্যালকাইল মূলক দেই, যেমন দেখো এই অ্যালকাইল মূলকটার নাম কি? মিথাইল। তুমি চাইলে এটাকে ডিটেল এইভাবেও লিখতে পারো, হ্যাঁ তুমি চাইলে এটাকে ডিটেল কিন্তু এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। দেখো এইটুকু হচ্ছে কিন্তু শুধু আর, এইটুকু আর এইটুকু কি? ওই জৈব অ্যাসিড থেকে পাওয়া অংশ। তাহলে খেয়াল করে দেখো, যখন এইটা ইথানোয়িক অ্যাসিড ছিল তখন এরকম ছিল, এখান থেকে যখন হাইড্রোজেন চলে গেল এইটুকু তৈরি হলো, হাইড্রোজেনটা জাস্ট চলে গেল, তখন এর নাম হয়ে গেল কি? ইথানয়েড। আর ইথানয়েডের সাথে যুক্ত আছে একটা অ্যালকাইল মূলক, যে অ্যালকাইল মূলকের নাম হচ্ছে মিথাইল। তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে মিথাইল ইথানয়েড। মিথাইল ইথানয়েড। আচ্ছা, মিথাইল ইথানয়েড। অর্থাৎ সকল এস্টারকে বলা হয় অ্যালকাইল, কারণ এখানে যে সবসময় মিথাইল থাকবে তা তো না। অ্যালকাইল অ্যালকানয়েড, অর্থাৎ জৈব অ্যাসিড থেকে যে অংশটুকু আসবে তাদেরকে আমরা বলবো অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন যখন চলে যায় তখন ওটা হয়ে যায় অ্যালকানয়েড। এই যে দেখো আমরা জৈব অ্যাসিড, যেমন দেখো এখানে আমরা কি বলছি? ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হয়? ইথানয়েড। তাহলে এটা যদি একটা অ্যালকানোয়িক অ্যাসিড হয়, অর্থাৎ যে কোনো জৈব অ্যাসিড হয়, ওখান থেকে হাইড্রোজেন চলে গেলে কি হবে? ওটা অ্যালকানয়েড হবে। আর যে জায়গা থেকে হাইড্রোজেনটা চলে যাবে ওই জায়গায় যুক্ত হবে কি? আর যুক্ত হবে। আর কি? অ্যালকাইল। তাহলে অ্যালকাইল অ্যালকানয়েড হবে। এইবার যে যৌগটা আমাদের এস্টারের, যে যৌগটা আমাদের সপ্তম অধ্যায়ে আছে, আমরা ওই যৌগটা দেখব। যেমন দেখো CHO, দেন তারপর হচ্ছে CH2CH3। নিশ্চয়ই বুঝতে পারছো এইটুক হচ্ছে তোমার অ্যালকাইল পার্ট, আর এইটুক হচ্ছে অ্যালকানয়েড পার্ট। তাহলে অ্যালকাইল পার্ট যদি তুমি একটু ভেঙে লিখতে চাও আরো বোঝার জন্য, তখন এইটাকে এভাবে লেখা যেতে পারে। এইখানে দেখো এরকম ভাবে লেখা যেতে পারে। তাহলে এইটুকু যে অ্যালকাইল পার্ট, এই অ্যালকাইলটার নাম কি? এটার নাম ইথাইল। আর এইটুকুর নাম কি? ইথানোয়িক থেকে ইথানয়েড। তাহলে এই যৌগের নাম হচ্ছে ইথাইল আর ইথানয়েড। এই যৌগটাই কিন্তু বইয়ে আছে, এই যৌগটাই দুইবার নাকি তারও বেশি উদ্দীপক হিসেবে অর্গানিক কেমিস্ট্রিতে আসছে। অনেকেই যেটা করবে, এই যৌগটা মুখস্থ করবে, তারা জৈব অ্যাসিডের জাতক পড়বে না, কারণ জৈব অ্যাসিডের জাতক নিয়ে এত আলোচনা আমাদের নবম দশম শ্রেণীতে নেই। কিন্তু আমাদের লক্ষ্য ছিল এই যৌগটা আমরা মুখস্থ না করে যদি বুঝে পড়তে পারি, তাহলে এই যৌগ যদি পরীক্ষায় আসে আমরা তো পারবো ইনশাল্লাহ। যদি এই যৌগটা না আসে তাহলেও আমরা অন্য যৌগ এই নিয়মে থাকলে পারবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের এস্টারের নামকরণ। চলো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের মাধ্যমিক জৈব রসায়ন যে কনসেপ্ট বুক রয়েছে সেইখানে পেজ নাম্বার দেখাচ্ছি। এই পেজ নাম্বারে 19 নাম্বার পেজে দেখো একটা চার্ট আছে। এই চার্টে যে যৌগগুলো আছে, এই যেমন দেখো ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, ভিনাইল ক্লোরাইড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এর অনেকগুলো নাম তুমি হয়তো ইতিমধ্যে জানো, অনেকগুলো নাম আবার তুমি জানো না। এগুলো প্রচলিত নাম থেকে এই যৌগগুলো পাওয়া যায়, এগুলো খুব পপুলার। তোমাকে এই চার্টে যে যৌগগুলো আছে মুখস্থ করতে হবে। মোটামুটি 3-4টা যৌগ বাদে প্রায় সব যৌগই তোমার খুব দরকার। এর মধ্যে 50% যৌগের নাম তুমি অলরেডি জানো, যেগুলো বেশিরভাগই তৈরি হয়েছে প্রচলিত নাম বা সাধারণ নাম থেকে। এর মধ্যে একটা বিষয় আমি তোমাদেরকে বোঝাতে চাই, যেটা বোঝানোর মতো বিষয়। দেখো এখানে লিখে দেওয়া আছে ভিনাইল মূলক। কি মূলক? ভিনাইল মূলক। তো যদি ভিনাইল মূলক কাকে বলে সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে কি হবে দেখো, বলছে ইথিন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণের পর যে মূলক সৃষ্টি হয় তাকে ভিনাইল মূলক বলে। বলছে ইথিন থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর যে মূলক সৃষ্টি হয় তাকে ভিনাইল মূলক বলে। কিভাবে ভিনাইল মূলক বলে দেখো, বা কাকেই বা ভিনাইল মূলক বলে? এই CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। এই যে দেখতে পাচ্ছ এটা ইথিনের সংকেত। এইখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরায় নেই, এই দেখো হাইড্রোজেন সরায় নেই, তখন একটা হাত খালি থাকে। তোমাদেরকে আমরা বহু আগে থেকেই বলার চেষ্টা করছি যে যৌগ এবং মূলকের মধ্যে পার্থক্যটা কি। যৌগ এবং মূলকের মধ্যে পার্থক্য হচ্ছে যৌগের কোনো হাত খালি থাকে না, কিন্তু মূলকের হাত খালি থাকে। দেখো এই মূলকের নাম হচ্ছে ভিনাইল মূলক। ওকে, আচ্ছা, যদি আমরা এই মূলকের সাথে এবার ক্লোরিন যুক্ত করি, তখন এটা হয়ে যায় ভিনাইল ক্লোরাইড।
যদি ব্রোমিন যুক্ত করি তখন ভিনাইল ব্রোমাইড হবে, যা যুক্ত করব তাই হবে। হ্যাঁ, তাহলে আমরা জেনে গেলাম খুবই চমৎকার একটি পড়া, যে পড়াটার নাম ছিল ভিনাইল মূলক। আমি আবার রিপিট করছি, ইথিন থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর যে মূলক তৈরি হয় তাকে আমরা ভিনাইল মূলক বলি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এবার পড়বো, দেখো কিটোন নিয়ে পড়বো। যদিও কিটোন নিয়ে কোনো আলোচনা আমাদের বইয়ে নাই, তবে বইয়ের মধ্যে একটা সেকশনে গিয়ে কিটোন লেখা আছে, আমি তোমাদেরকে দেখাবো, হয়তো আগামীতে পরীক্ষায় আসতেও পারে নাও পারে। তাই কিটোন বোর্ড পরীক্ষার জন্য খুবই কম গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ কখনো বোর্ডে প্রশ্ন হয় নাই, কিন্তু বোর্ড বই এটা নিয়ে একটু সামান্য লেখা আছে, যার কারণে হয়তো ভবিষ্যতে কখনো বোর্ডে আসতে পারে, দেখে আমরা পড়াচ্ছি। কিটোন বা কার্বনিল মূলক, দেখতে পাচ্ছ কিটোন মূলক যেটা, তাকেই বলা হয় কার্বনিল মূলক। হ্যাঁ, এই যে কার্বন কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, দেখতে পাচ্ছ কার্বন অক্সিজেন ডাবল বন্ড। হ্যাঁ, তো আমরা এই কার্বনিল যৌগ দুই প্রকার, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কি কিটোন। দেখো কার্বনিল যৌগ দুই প্রকার, একটা অ্যালডিহাইড একটা কিটোন। আমি এইটা নিয়ে একটু কথা বলতে চাই। এই যে এই মূলকটার নামই হচ্ছে কার্বনিল মূলক বা কিটোন মূলক। এটা আবার দুই প্রকার, যেটা তোমাদেরকে বলেই দেওয়া হলো। একটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, আর এইটা হচ্ছে ধরো কিটোন। হ্যাঁ, কিটোন। তো কিটোন মূলক যেটা, সেটা তো অলরেডি আমরা যেটা লিখেছি উপরে, সেটাই তো কিটোন মূলক। আর এইটা হচ্ছে কি মূলক? এইটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, আমরা আগে থেকে জানি। এখন অর্থাৎ কিটোন মূলকটাই দুই প্রকার, দুই জায়গায় দেখা যাবে, একটা অ্যালডিহাইডে দেখা যাবে, একটা কিটোনে দেখা যাবে। কিন্তু অ্যালডিহাইড আর কিটোন মূলকের পার্থক্য কি? এটাই হচ্ছে কিটোন মূলক, কিন্তু কিটোন মূলকের সাথে যে দুইটা হাত খালি থাকে, ওই খালি হাতে যদি আমরা হাইড্রোজেন ব্যবহার করি তাহলে সেটা হয়ে যায় অ্যালডিহাইড। ওকে, তো চলো আমরা এই অ্যালডিহাইড এবং কিটোন নিয়ে আরেকটু জেনে নিই। সেটা হচ্ছে এই কিটোমূলক যেটা তুমি দেখতে পাচ্ছ, এর দেখো দুইটা হাত খালি, এর যদি কমপক্ষে একটা হাতে হাইড্রোজেন ব্যবহার করি তখন সেটা অ্যালডিহাইড। কিন্তু কিটোন মূলককে যদি আমরা কোনো যৌগ বানাই, তাহলে শর্ত হচ্ছে এর দুইটা হাতই পূর্ণ করতে হবে কার্বন দ্বারা তথা অ্যালকাইল মূলক দ্বারা। তাহলে আমি আবার বলছি, কিটোন মূলককে কিটোন যৌগে রূপান্তর করতে হলে তার দুটি যে হাত খালি রয়েছে, এই দুটি খালি হাতই পূর্ণ করতে হবে কার্বন দ্বারা তথা অ্যালকাইল মূলক দ্বারা। আমরা তোমাদেরকে আরো আগে থেকে বলছি যে মূলক এবং যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে মূলকের হাত ফাঁকা থাকবে কিন্তু যৌগের হাত ফাঁকা থাকবে না। তাই এই কিটোন মূলকের যে দুটি হাত ফাঁকা রয়েছে, এই ফাঁকা হাত দুটি পূর্ণ করতে হবে নিশ্চয়ই কার্বন দ্বারা অর্থাৎ অ্যালকাইল মূলক দ্বারা, আদারওয়াইজ সেটা কিটোন হবে না। হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে এখন একটু বুদ্ধি খাটাও যে কিটোন গোত্রের যৌগ মিনিমাম কত কার্বন বিশিষ্ট হতে পারে। নিশ্চয়ই একটা বিষয় তুমি এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কিটো মূলক তো নিজে একটা কার্বন, আর দুই দিকে যদি কার্বন দিয়ে পূর্ণ করতে হয় বা অ্যালকাইল মূলক দিয়ে পূর্ণ করতে হয়, কমপক্ষে যদি আমি এইখানে একটা আর এইখানে একটা দেই, তাহলে 1 2 3 কমপক্ষে আমার 3টা কার্বন লাগবে। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা যে কিটোন মূলক যদি কিটোন যৌগে রূপান্তর হয় তাহলে আমার কমপক্ষে কার্বন লাগবে 3টা। তাহলে আমরা এবার দেখি কিটোনের সাধারণ নাম হচ্ছে অ্যালকানোন। ওকে, অ্যালকানোন। তাহলে অ্যালকানোন যদি হয় এবং কিটোন যদি শুরু হয় 3 কার্বন থেকে, তাহলে কি হবে? CH3 দেন CO দেন CH3। তাহলে এটার নাম হচ্ছে প্রোপানন। যদিও প্রচলিত অর্থে একে অ্যাসিটোন বলা হয়। প্রচলিত অর্থে একে অ্যাসিটোন বলা হয়। মেয়েরা যে নেইল পলিশ ইউজ করে, এই নেইল পলিশ রিমুভার হিসাবে কিন্তু এই প্রোপানন বা অ্যাসিটোন ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এইবার তাহলে আমরা দেখব পরবর্তী আরেকটা যৌগ CH3 দেন CH2 দেন CO দেন CH3। তাহলে এই যৌগের নাম কি হবে? এই যৌগের নাম হবে বিউটানোন। কি নাম হবে? বিউটানোন। ওকে, আচ্ছা, চলো এইখানে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে, দেখো আমি তোমাদেরকে যে যৌগটাকে বিউটানোন বলছিলাম, সেই যৌগটা তুমি যদি খেয়াল করো, এখানে তার নাম লেখা আছে কি? বিউটানোন 2। কিন্তু আমি তোমাকে দেখো এখানে লিখে দিয়েছি অনলি বিউটানোন। তাহলে এই যৌগের 2 নং কার্বনে কিটোমূলক রয়েছে। আমি যদি এইখান থেকে নাম্বারিং করতাম তাহলে এটা হতো 1 2 3 4, রাইট? তাহলে এই যৌগের 2 নং কার্বনে কিটোমূলক রয়েছে, আমার নিশ্চয়ই বিউটানোন 2 লেখা দরকার ছিল,
কিন্তু আমি বিউটানন 2 না লিখে শুধু বিউটানন লিখেছি, তাহলে কি আমি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম? দেখো মনে রাখতে হবে কিটোমূলক কখনো 1 নং কার্বন হতে পারে না। কিটোমূলক যদি 1 নং কার্বন হয় তাহলে এই হাত পূর্ণ করতে হবে কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে, তখন সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে কিটোন সব সময় কমপক্ষে শুরু হবে কিটোনের অবস্থান, অর্থাৎ কিটোমূলকটা যে যৌগে অবস্থান করবে ওর কমপক্ষে অবস্থান হবে 2 নং কার্বন। তাহলে কিটোমূলকের অবস্থান যেহেতু 2 নং কার্বনের নিচে হয় না, অর্থাৎ 1 নং কার্বন হয় না, তাই আমরা এখানে যে বিউটানন 2টা লিখেছি এই 2টা লিখতেও পারি নাও পারি। অর্থাৎ যদি আমি শুধু একে বিউটানন লিখি তাহলে ভুল হবে না, কিন্তু যদি এখানে 3 থাকতো তাহলে অবশ্যই আমাকে লিখতে হতো। আমি আবার রিপিট করছি, কিটোনের ক্ষেত্রে যদি কার্যকারী মূলকটি পুরো যৌগের 2 নং কার্বনে অবস্থান করে তাহলে ওই 2 অবস্থানটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি, লিখলেও কোনো অসুবিধা নাই, না লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ কিটোমূলকের মিনিমাম অবস্থান হয় 2 নং কার্বনে, এবং 3, 4 থাকলে আমাকে অবশ্যই সে অবস্থানটা উল্লেখ করতে হবে। নিশ্চয়ই সবাই এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা আরো একটি কিটোন যৌগ প্র্যাকটিস করতে চাই। এইখানে দেখো কিটোন একটা যৌগ দেয়া আছে, এই যৌগটি আমরা প্র্যাকটিস করতে চাই। এইখানে দেখো, তো এইখানে CH3, দেন তারপর CO, দেন এইখানে CH দেখছো, এইখানে CH3 দেখলা, আর এইখানে দেখছো CH3। এবার তোমাকে প্রথমে ভাবতে হবে তুমি নাম্বারিংটা কোন দিক থেকে করবা। নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে নাম্বারিং তোমাকে বাম দিক থেকে করতে হবে। কেন বাম দিক থেকে করতে হবে? কারণ বাম দিক থেকে করলে কিটোমূলক প্রায়োরিটি পাবে, আর ডান দিক থেকে করলে মিথাইলমূলক প্রায়োরিটি পাবে। তাহলে নিশ্চয়ই আমরা কাকে প্রায়োরিটি দিব? কিটোমূলককে প্রায়োরিটি দিব। তাহলে এটা হচ্ছে 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবার কি লিখবো? এই দেখো 3 মিথাইল, ওকে। আর মূল যৌগের নাম হচ্ছে বিউটানন। হ্যাঁ, বিউটাননের কত নং কার্বনে কিটোমূলক আছে? 2 নং কার্বনে আছে। আমি চাইলে এখানে 2 দিতেও পারি, নাও দিতে পারি। দেখো এখানে 3 মিথাইল বিউটানন লেখা আছে, বিউটানন 2 লেখা নেই। এই ছিল আমাদের কিটোনের নামকরণ। শিক্ষার্থী বন্ধুরা, নামকরণের আরেকটি মজার পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। তোমরা নিশ্চয়ই আমার কাছ থেকে শুনেছো অথবা ইন্টারনেট থেকে দেখেছো, ইউপ্যাক অর্থাৎ রসায়নের যে নীতি নির্ধারণী সংস্থা, এটা প্রতিষ্ঠিত হয় 1919 সালে। তাহলে 1919 সালের আগ পর্যন্ত যে যৌগগুলো দুনিয়াতে বিভিন্ন পারপাসে ব্যবহার করা হতো তাদেরকে কোনো না কোনো নামে ডাকা হতো, এবং ওই নামগুলো মানুষের কাছে কিন্তু প্রচলিত থাকে, এবং এই নামগুলোকে যেই পদ্ধতিতে ইউপ্যাক তৈরি হওয়ার আগ পর্যন্ত ডাকা হতো ওই নামগুলোকে বলা হয় সাধারণ পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি নামকরণ। আমাদের পুরো 9-10 বোর্ড বইয়ে মাত্র 2টি যৌগ আছে যে যৌগ দুটিকে সাধারণ পদ্ধতিতে নামকরণ করা হয়েছে। তো আমরা ওই মাত্র 2টি যৌগের সাধারণ পদ্ধতির নামকরণটা একটু জেনে নিতে চাই। তো দেখো এখানে বই লেখা আছে ইউপ্যাক বা পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি ছাড়াও সাধারণ পদ্ধতিতে অল্প কিছু যৌগের নামকরণ প্রচলিত আছে, যেমন আইসোবিউটেন 11তম অধ্যায় আছে, আর আইসোপ্রোপাইল অ্যালকোহল 12তম অধ্যায় আছে। তো আমরা এখন এই আইসোবিউটেন এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল এই দুইটা যৌগের নামকরণ প্রচলিত পদ্ধতিতে জানার জন্য আমরা কিছু আইডিয়া নিব। অনেকেই হয়তোবা যে যৌগটা আইসোবিউটেন আছে এটা মুখস্থ করে নিবে, এবং মুখস্থ করে নিলেই হয়তো পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে। কিন্তু আমরা বলেছি তুমি চাইলে মুখস্থ করতে পারো, বাট তুমি যদি এখন এগুলো বুঝে পড়ো তোমার ফিউচারের জন্য এগুলো অ্যাসেট হয়ে থাকবে। চলো আমরা একটু দেখে নেই যে সাধারণ পদ্ধতিতে অ্যালকেনের নামকরণটা কেমন হতে পারে। এগুলো অনেক মজার পড়া। বলছে যদি অ্যালকেনটা সরল চেইন হয়, সরল শিকল হয় বা নর্মাল চেইন হয়, সাধারণ চেইন বিশিষ্ট যদি অ্যালকেন হয় তখন নামের পূর্বে ছোট হাতের এন বসে। যেমন এখানে দেখতে পাচ্ছ 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যাকে আমরা ইউপ্যাক পদ্ধতিতে বিউটেন বলতাম, কিন্তু সাধারণ পদ্ধতিতে তাকে বলতে হবে এন বিউটেন, অর্থাৎ মেনশন করে দিতে হবে যে এটা একটা নর্মাল বিউটেন। এখানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো শাখা টাখা নেই। ওকে, এবার যদি কোনো যৌগ অ্যালকেন হয় এবং সেটা আইসোমেরিক হয়, আইসোমেরিক শব্দের অর্থ বলতে এখানে বোঝানো হচ্ছে শাখায়িত। কোনো অ্যালকেন যদি শাখায়িত হয় তাহলে নামের পূর্বে আইসোমেরিকের জন্য আইসো বসে, অর্থাৎ নামের পূর্বে আইসো বসে। এবং মজার ব্যাপার হচ্ছে সাধারণ পদ্ধতিতে যে যৌগগুলোর নামকরণ করা হয় সেখানে পুরো যৌগে মোট যতটি কার্বন থাকে সবগুলো কাউন্ট করা হয়। যেমন দেখো এখানে 1, 2, 3, 4 4টা কার্বন রয়েছে। আমাদের
ইউপ্যাক পদ্ধতি হলে আমরা মনে করতাম যেখানে প্রধান শিকলে 3টা কার্বন রয়েছে, কিন্তু সাধারণ পদ্ধতিতে পুরা যৌগে যতগুলো কার্বন আছে সবগুলো কাউন্ট করতে হয়। দেখো 4টা কার্বন রয়েছে, তাই প্রচলিত পদ্ধতি বা সাধারণ পদ্ধতি বলবে এই যৌগটাকে বিউটেন। কিন্তু এর আগে যেই বিউটেন ছিল আর বর্তমান তুমি যে বিউটেন দেখছো, দুইটা বিউটেন কিন্তু এক নয়। ওইটা ছিল সরল চেইন বিউটেন আর এটা হচ্ছে শাখায়িত বিউটেন। যেহেতু এইটা সরল চেইন বিউটেন নয়, শাখায়িত বিউটেন, তাই নামের পূর্বে আইসো বসবে এবং এই যৌগের নাম হবে আইসোবিউটেন। এবং এই যৌগটি একমাত্র যৌগ যেটা 11তম অধ্যায়ে সাধারণ পদ্ধতির যৌগ হিসেবে আমাদের দেয়া আছে। আমাদের 9-10-এর জন্য এই নিয়মটি এখন যেটি পড়াবো সেটি পড়ানোর দরকার ছিল না, কিন্তু আমি যদি না পড়াই তুমি শাখায়িত যৌগ হিসাবে একটু ভুল জানতে পারো, যার কারণে আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই যৌগটি এখন পড়াবো। বলা হচ্ছে কোন যৌগ নিওমেরিক হলে, আচ্ছা কোন যৌগ নিওমেরিক হলে, এর আগে পড়লাম আইসোমেরিক, এখন পড়ছি নিওমেরিক। অর্থাৎ আমরা জানি কিছুক্ষণ আগে জানলাম শাখাযুক্ত যৌগ মানে আইসোমেরিক, কিন্তু এখন বলছে নিওমেরিক এমন একটা যৌগ, শাখাযুক্ত যৌগ তো বটেই, কিন্তু যেই কার্বনটা শাখাযুক্ত কার্বন ওইখানে কোনো হাইড্রোজেন থাকবে না, তাহলে এই গঠনটার নাম হবে নিওমেরিক গঠন। যেমন দেখো এই যৌগে দেখতে পাচ্ছ, এই যৌগের শাখাযুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন নেই। যেহেতু শাখাযুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন নেই, তাই এই গঠনটাকে আমরা নিওমেরিক গঠন বলব। নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা যদি নিওমেরিক না পড়তাম তাহলে আমরা শাখাযুক্ত ভেবে সবাই এই যৌগটাকে আইসোমেরিক ভেবে নিতাম, কারণ আমরা জানি আইসোমেরিক মানে শাখায়িত। নিওমেরিক মানে কি? নিওমেরিক হচ্ছে শাখায়িত যৌগের একটা পার্ট যেখানে শাখাযুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না। আর যারা নিওমেরিক গঠন বিশিষ্ট যৌগ হয় তাদের ক্ষেত্রে নামের পূর্বে কি বসে? নিও বসে। তাহলে এখন চিন্তা করো এই যৌগে মোট কার্বন আছে কয়টা? নিশ্চয়ই আমরা ইউপ্যাকের মতো 3টা কার্বন কাউন্ট করবো না প্রধান যৌগে, আমরা কাউন্ট করবো পুরা যৌগে কতগুলো কার্বন আছে। আমরা দেখতে পাচ্ছি পুরা যৌগে কার্বন আছে 5টা। এবং যেহেতু এই যে কার্বনটা শাখাযুক্ত কার্বন, এই কার্বনটা শাখাযুক্ত কার্বন, এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, তাই নামের পূর্বে নিও বসবে। দ্যাটস ওয়াই যৌগের নাম হচ্ছে নিওপেন্টেন। নিশ্চয়ই আমরা নিওমেরিক বোঝার মাধ্যমে কোনটা আইসোমেরিক আর কোনটা নিওমেরিক এই পার্থক্যটা বুঝতে পেরেছি। ওকে, আমরা সাধারণ পদ্ধতি অ্যালকেনের যে নামকরণ পড়লাম তার আদলে 12তম অধ্যায়ে আছে একটি নামকরণ, সাধারণ পদ্ধতিতে অ্যালকোহলের নামকরণ। সেই অ্যালকোহলের নামকরণটা আমরা একটু দেখে নেই। দেখো এখানে লিখে দেওয়া আছে কি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা সরল চেইন অ্যালকোহল, কোনো ভেজাল নেই। অর্থাৎ এই যৌগের নাম ইউপ্যাক পদ্ধতিতে ছিল প্রোপানল, কিন্তু যেহেতু এটা সরল চেইন অর্থাৎ নর্মাল চেইন গঠন করেছে, তাই সাধারণ বা প্রচলিত পদ্ধতিতে ওই অ্যালকোহলকে বলা হবে এন প্রোপানল। তাহলে এন প্রোপানল যদি এইখানে এরকম হইতো, যদি এইখানে এমন দেখা যেত যে সরল চেইন 4টা কার্বন রয়েছে, 4টা কার্বন রয়েছে, তখন কিন্তু আমরা তাকে কি বলতাম? আমরা বলতাম, যদি আমরা দেখতাম এখানে সরল চেইন 4টা কার্বন রয়েছে, তখন আমরা এই যৌগটাকে বলতাম, এই দেখো এরকম বলতাম এন বিউটানল, এন বিউটানল। ওকে, এন বিউটানল বলতাম। এইবার দেখো এইখানে এই যৌগটা এখন কিন্তু প্রোপানল নয়, এই যৌগটা এখন একটা শাখায়িত যৌগ, তাই একে আমরা এখন আইসোপ্রোপানল বলবো, যেটাকে আমাদের বইয়ে প্রচলিত পদ্ধতিতে বলে দেওয়া আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল পানির পরে যে দ্রাবক সবচেয়ে জনপ্রিয় আমার মনে হয় সেটা আইসোপ্রোপাইল অ্যালকোহল হবে। এর উদাহরণ দেই, দেখবা ডক্টর বা নার্সরা যখন ডিউটিতে থাকে তখন তারা হ্যাক্সিসোল ইউজ করে, যা দিয়ে তারা হ্যান্ড রাব করে, হ্যান্ড রাবিং করে। ওইখানে অ্যালকোহল হিসাবে যে দ্রাবকটা থাকে সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এছাড়া আমরা গ্লাস ক্লিনারে যে অ্যালকোহলটা ইউজ করি সেটা আইসোপ্রোপাইল অ্যালকোহল। আরো নানান পারপাসে আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস, যেটি আমাদের অর্গানিকের ধারাবাহিক ক্লাসে 7ম ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।